নমস্কার নমস্কার। অনেক অনেক বিষয় নিয়ে আপনাদের জানতে হবে, অনেক অনেক বিষয় নিয়ে বুঝতে হবে। আজকে কথা বলবো বাড়ি নির্মাণের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং যেটা আপনারা অন্ততপক্ষে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে ফর্ম ওয়ার্ক অর্থাৎ ছাঁচ সম্পর্কে ভিডিওটা থাকবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকালকার দিনে ফ্রেম স্ট্রাকচারের যত বাড়ি নির্মাণ হয়, সেই ফ্রেম এলিমেন্টগুলোকে যদি ধরি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কলাম, বিম, স্ল্যাব, ছাদ। এই যে পার্টগুলো, আমি এছাড়া লিন্টেল, জানলার সানসেট, চারঝা, সিঁড়ির সেন্টারিংয়ের কথা বাদই দিলাম। আমি নর্মালি তিনটে মেন আইটেমকে যদি আমি ফোকাস করি, বিম, কলম আর হচ্ছে ছাদ, মানে এই বাসগুলো এত জোরে যায়, এত জোরে চিৎকার করতে করতে, আওয়াজ করতে করতে যায়, মানে আপনাদের জন্য ভালো ভিডিও বানানোর, আমরা যতই এখানে মানে অ্যাকোয়াস্টিক ফোম মানে প্যানেলিং করি, যাই করি না কেন, আপনাদের জন্য ভালো ভিডিও বানানো যাবে না। এত জোরে জোরে আওয়াজ করতে করতে যায়, এরা মাথাটা চটকে দিয়ে গেল। যাই হোক, হ্যাঁ, একটা কথা বলি, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে এই যে কলামটা, আমি আপনাদেরকে একটা শাটারিংয়ের ছবি দেখাচ্ছি। এটা একটা বইয়ের পাতা থেকে ছবিটা দেখাচ্ছি, বাট প্র্যাকটিক্যাল সাইটের একটা ফুটেজ। যদি আপনাদেরকে দেখাই, সেখানেও দেখতে পাচ্ছেন। কি বুঝতে পারছেন যে আমরা যখন কলমের বোর্ড বানাই, কী দিয়ে বানাতে পারি আমরা? নয় জিআইয়ের বোর্ড বানাতে পারি, আবার প্লাইউডের বানাতে পারি, কেউ কেউ বলবে কাঠের পাটা দিয়েও আমরা বানাতে পারি। ম্যাক্সিমাম একতলা, দুতলা, তিনতলা বাড়িতে 10-10 পিলার বা 10-12 পিলারে অনেক জায়গায় এখনও দেখেছি মিস্ত্রিরা ওই আম কাঠ, জাম কাঠ, অশ্বত্থ কাঠ, এই সমস্ত কাঠকে দিয়েই, গজাল পেরেক দিয়ে বোর্ড বানিয়ে নেয়। এখন সমস্যাটি কোন জায়গায় হয়? যদি না আপনাদের কাছে জিআই বোর্ড থাকে, তাহলে কি আপনারা কাঠ দিয়ে সব ক্ষেত্রে, বিশেষ করে কলাম, যে কলমটার উপর একটা বাড়ি 2তলা বা 3তলা হচ্ছে, সেটা নির্ভর করা যায়? আমি বলবো কাঠের থেকে সবথেকে বেস্ট অপশন হচ্ছে প্লাইউড, যদি সেটা 12 এর প্লাই হয়। এবং দেখতে পাচ্ছেন এখানে উডেন পাতি দিয়ে প্লাইটাকে প্রথমে, তার একটা কলমের যে 4টে ফেস, চারদিকের বোর্ডটা বানিয়ে নেওয়া হয়। তারপর কি থাকে? তারপর চাবি থাকে। চাবি কাকে বলে? বোর্ডগুলোকে লক করার জন্য এক ধরনের পাটা, সেটা দিয়ে এবং এমএস ক্ল্যাম দিয়ে ওইগুলোকে লক করা হয়, যাতে ওই বালজিংটা, অর্থাৎ কলম ঢালার সময় কলমটা যাতে ফুলে না যায়, বা পাটাটা কোনো জায়গায়, ওই প্লাইউডটা যাতে ফেঁপে না যায়, সেটাকে মানে এনশিওর করার জন্য মাঝে মাঝে ওই চাবি দেওয়া হয়, যেমন এই ছবিতে দেখছেন। এবং রিয়াল সাইটেরও ফুটেজ আমি দেখাচ্ছি। এখন ঘটনা হচ্ছে, অনেকেই মনে করেন যে এই বিষয়টা জেনে আমাদের কি হবে, মিস্ত্রিদের বিষয়ে যেমন করে দেবে তেমন আমার কলম ঢালা নিয়ে দরকার না। ব্যাপারটা হচ্ছে, কাঠের পাটা আমরা দেখেছি, খুব ভালোভাবে দেখেছি, যে ধরুন অশ্বত্থ গাছের পাটা বা আমের পাটা, বিশেষ করে রাজমিস্ত্রিরা বাড়ি নির্মাণের আগে দেখা যায় কাঠের গোলা থেকে কাঁচা পাটা নিয়ে চলে আসে, এবং সেটা ওই রোদে আপনার সাইটেই শুকোতে থাকে, এবং আস্তে আস্তে ফুলতেও থাকে, চিরফাটও নিতে থাকে, বেঁকতেও থাকে। এবার এতে তো হেডমিস্ত্রির লস হবে, আমাদের কি? আমরা তো বাড়ির মালিক না। সব থেকে বেশি ক্ষতিটা আপনাদেরও হবে, কারণ ওই কাঠের পাটা কিন্তু প্রচুর পরিমাণে টাল খেয়ে যায়, বেঁকে যায়। এবার ভেবে দেখুন, আপনি একটা আম কাঠ দিয়ে বানানো বোর্ড দিয়ে কলম ঢালছেন, এবং প্রথম দিন হয়তো খুব ভালোই ফিনিশিং হলো, তারপর 2তলা কি 3তলা বাড়ি পর্যন্ত আপনি টার্গেট নিচ্ছেন, ওই বোর্ড দিয়ে ঢালবেন। আস্তে আস্তে পাটা কিন্তু শুকিয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর কলমও কিন্তু দুমড়ে মুচড়ে যাবে, কারণ কলমের যে নির্দিষ্ট শেপ, সেটা কি বজায় থাকবে না? তাহলে এক্ষেত্রে দুটো অপশান আপনার জন্য পড়ে থাকে, জিআই বোর্ড বা এই প্লাইউড দিয়ে বানানো। বুঝতে পারছি। এবার কেন আমি কলমটাকেই জোর দিচ্ছি, আমি কলমের ছবিটাও দেখাচ্ছি। তার কারণ হচ্ছে, আমাদের এই আজকেই একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, একজন আমাকে ছবি পাঠালো। ছবিটা আমি দেখাচ্ছি, দেখুন। কুমার কনস্ট্রাকশন চ্যানেলে অনেকেই জানে অ্যাপয়েন্টমেন্ট কী জিনিস, কুমারদার কনস্ট্রাকশনও আপনারা বুঝবেন, আপনারা আমাদের ওই চ্যানেলে দেখুন, এই নিয়ে বলা আছে। তো দেখা যাচ্ছে কোনো এক গুণধর মিস্ত্রি আগে একতলা বাড়ির কাজ করেছিল, এবং 2তলায় নতুন কোনো একজন মিস্ত্রিকে হ্যান্ডওভার করা হয় কাজটা। সে কাজ করতে এসে দেখে যে সমস্ত কলমের রডকে গোড়াতেই ব্যাকাতে হচ্ছে। তারপর সে বিপদে পড়ে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয় 10 মিনিটের, যে স্যার কী করব। মিস্ত্রিরা বলছে রড না বাঁকালে আমাদের ফর্মওয়ার্ক যে ছাঁচ আছে সেখানে টাচ হয়ে যাবে, এবং আমি বলছি যে রডকে জগাল করলে আবার রডের ক্ষতি, তাহলে যাবে কোথায়? তখন তাকে একটা সাজেশন দিলাম যে তাহলে মোটামুটি তুমি 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি মতো ব্যাকাতে পারো, আর পারলে 10-10 বোর্ডটাকে 10-12 করে মোটামুটি কভারটাকেও মেনটেন করো। তা নাহলে আপাতত এই জায়গায় এর থেকে আর অন্য কোনো সলিউশন আসে না, কারণ যে রডগুলো যে গুণধর মিস্ত্রি একতলা করার সময় ঠিক জায়গায় রাখার কথা ছিল, সেটাই যখন করেনি, আর কি করা যাবে? ভেবে দেখো, একটা 2তলা বা 3তলা বাড়ি
প্রথম যে লাইনে কলমটা ছিল ঠিক সেম লাইনে উপরে না হয়ে যদি হাফ ইঞ্চি সরে যায় বা হাফ ইঞ্চি হেলে যায় বা হাফ ইঞ্চি ফুলে যায়, তাহলে কি গোটা কলমটার যে টোটাল লোডটা যে সেন্টার অ্যাক্সিস দিয়ে পাস করার কথা সেখান দিয়ে পাস করতো। মানে যখন কোনো চাপ আসে, চাপটা যে লাইন দিয়ে নিচে নামার কথা, কলমটা যদি টালটুল হয়ে যায়, এর সাথেই এই ফর্ম ওয়ার্কের সম্পর্ক। মানে ছাঁচটা ভুল মানে কলমটা ভুল, কলমটা ফুলে যাবে একদিকে, তাহলে তার যে মাস, তার যে ওভারঅল ভলিউম, তার যে সেন্টার অফ অ্যাক্সিস লাইন, সেখান দিয়ে যে সিজি পয়েন্ট দিয়ে যে আমার এন্টায়ার লোডটা পাস করার কথা, সেটা কি পাস করবে? এই কঠিন কঠোর বাক্যগুলো যারা বুঝছেন না তাদেরকে সহজ কথায় বলি, একটা জিনিসকে মানে ঢেউ খেলাতে খেলাতে উপরে তুলতে পারেন কি? আর তার জন্য আমাকে আপনাদেরকে এই সঠিক প্লাইউডটাকে বা স্ট্রেট এজ দেবে এই ধরনের ফর্মওয়ার্ক ব্যবহার করতে হবে। তাহলে একইভাবে যদি ছাদের ক্ষেত্রেও হয়, আমরা বলবো যে পাটার থেকে সব থেকে ভালো হয় যদি আপনারা সিট ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আপনারা অনেকেই বলে দাদা টাকাটা কে দেবে, এইখানেই হচ্ছে সমস্যা। তো আমাদের যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের রেট কম, তারা যে রেটে কাজ করে তাদের কাছে সব থেকে সস্তার শাটারিং মেটেরিয়াল ওই আম পাটা, নারকোল পাটা। আমি যখন প্রথম দিকে কাজ শুরু করি, যখন সাইটে ঘুরছি, সেই সময় দেখেছি আমার ম্যাক্সিমাম সাইটে যেসব মিস্ত্রিরা এইসব শাটারিং মেটেরিয়াল হিসাবে দেখতাম ওই নারকোল গাছের পাটা নিয়ে আসতো। তো নারকোল গাছের পাটা সব থেকে পাতলা হতো, ঢ্যালঢ্যালে হতো এরকম, আর কাঁচা একদম সেই রস, সেই যেরকম আখ খেলে যেরকম রস বেরোবে এগুলো দিয়ে, ঠিক সেরকম ওই পাটাগুলো কামড়ে খেলে মনে হবে যেন এই চারিদিক দিয়ে রস বেরোবে, এটা রসালো পাটা আর কি। আর পাটাগুলো শুকিয়ে যাওয়ার পর এমন একটা মানে হতো যে পা যখন সাইডে ছাদ চেক করতে যেতাম, কতবার যে আমার পা ঢুকে গেছে ভেতরে, আর মানে কিছুটার জন্য বেঁচে গেছে আসল জায়গাটা, নাহলে তো মানে ফেটে যেত। কিছু মনে করবেন না, ইঞ্জিনিয়ার হয়ে সাইটে যাওয়ার পর এই ধরনের ঘটনাগুলো ঘটে। এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই শাটারিং মেটেরিয়ালটার জন্য আপনার ছাদের ক্ষতি হয়। ইনিশিয়ালি ছাদও দেখা যায় বেঁকে যায়, ফেটে যায়, ক্র্যাক নিয়ে নেয়, দুলে যায়। তাহলে কোথাও না কোথাও এই যে শাটারিং মেটেরিয়ালটা কেমন, সেটা নির্ভর করছে আপনি কি রেটে বা কিভাবে কাজ দিচ্ছেন তার উপর। আর আপনি যদি উপযুক্ত ভালো রেট দেন, তারপরেও যদি দেখেন যে পচা পাঁচকো কাঁচা এইসব রসালো পাটা দিয়ে আপনার বাড়ির কাজ হচ্ছে, তাহলে কি সেই শাটারিং মেটেরিয়ালটার জন্য আপনার গোটা বাড়ির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা ভেবে দেখেছেন কখনো? নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে করেছেন কোনো দিন? মেন ব্যাপারটা হচ্ছে করবেনও না, আপনারা তো জানি এইসব বিষয়গুলো নিয়ে ভাবেন না। তো আমি এই জন্য এই ভিডিওটার থেকে মানে 3-4টে জিনিস আমি শিখিয়ে দিতে চাই। 1 নম্বর, কলমটা কখনোই প্লাইউড কিংবা জিআই বোর্ড ছাড়া, লোহার বোর্ড ছাড়া ঢালবেন না। বোর্ডকেও মাঝে মাঝে চেক করে নেবেন যে তার প্লাম লাইন মেনটেন হচ্ছে কিনা, বালজিং অর্থাৎ ফুলে ফেপে গেছে কিনা। প্লাইউডকেও দেখবেন 2-3-4টে প্রজেক্টের পর নষ্ট হয়ে গেছে কিনা দেখে নেবেন। আর কাঠের পাটা তো কলামের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে ইউজই করবেন না। ছাদের ক্ষেত্রে স্ট্রেট পাটা যদি ইউজও করে মিস্ত্রিরা, সারফেসটাকে দেখবেন কতটা আনডুলেটেড রয়েছে সেটা দেখার চেষ্টা করবেন। আর যদি সিট দিয়ে দেয় উপরে, তাহলে তো খুবই ভালো কথা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকমই মজাদার করে ভিডিও বানাই বলে মানুষের দেখতে, শুনতে, বুঝতে ভালো লাগে। ভালো থাকবেন। আর এই জিনিসগুলো খেয়াল রাখুন, এগুলো ছোটো ছোটো বিষয় নয়। এই ফর্ম ওয়ার্কের মারাত্মক ভুলে বাড়ি কিন্তু ফেটে যেতে পারে।